সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। 19 জুলাই পবিত্র জুমার নামাজের পরপরই সারা দেশে হত্যাযজ্ঞে মেতে ওঠে ফ্যাসিস্ট হাসিনা সরকার। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে নির্বিচারে গুলি। এর মধ্যে মিরপুর পুলিশের গুলিতে নিহত হন 10ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান। মৃত্যুর একদিন পর তার লাশ শনাক্ত করেন তার ছোট চাচা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি তিনি। তার কাছেই শুনব কিশোর জুলাই যোদ্ধা মাহফুজুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ। আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাহফুজুর রহমানের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ মাহফুজুর রহমান, বাবা আব্দুল মান্নান ও মিসেস বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে একমাত্র ছেলে। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হর্তকিতলা গ্রামে জন্ম হলেও তার বেড়ে ওঠা রাজধানী ঢাকার মিরপুর এলাকায়। সবার ছোট সন্তান মাহফুজ তখন শিশু। বড় 3 বোনের সঙ্গে বাবা মায়ের আদর ভালোবাসায় বেড়ে ওঠেন। পড়াশোনা করতেন মিরপুরের আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে। ব্যবসায়ী মান্নান দম্পতি একমাত্র ছেলেকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন। এর মধ্যে 24-এ শুরু হয় জুলাই আন্দোলন। তাতে রাজপথে নেমে পড়েন মাহফুজ। অবশেষে 19 জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। একদিন পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে তার লাশ শনাক্ত করেন মাহফুজের ছোট চাচা আবুল কালাম আজাদ। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব সেই দুঃসহ স্মৃতি। আবুল কালাম আজাদ, আপনার বড় ভাইয়ের ছেলে পুলিশের গুলিতে নির্মমভাবে খুন হয়েছিলেন। তাকে একদিন পর শনাক্ত করতে হয়েছে তার লাশ। সে আন্দোলনে গিয়েছিল, আপনারা কি জানতেন না আপনাদের ফাঁকি দিয়েই সে আন্দোলনে যেত এবং আন্দোলনে গিয়ে সে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়? এবং কিভাবে খুঁজে পেলেন বিস্তারিত একটু শুনতে চাই। আন্দোলনটা যখন আবু সাইদ মারা যাওয়ার পরে ঢাকায় যখন 16 তারিখের পরে যখন হয়েছিল, তখন সে রেগুলার মিরপুরের বিভিন্ন মিছিলে যাইতো। কিন্তু যেহেতু একটু বাচ্চা মানুষ, এজন্য আমাদের পরিবার থেকে তাকে বারবার নিষেধ করা হয়েছে, আটকানোর চেষ্টা করা হয়েছে। আমার ভাইও আমাকে ফোন দিছিল যে ওকে তো করতে পারছি না। কিন্তু শুক্রবারের ঘটনাটা একটু ব্যতিক্রম। সকালে আমার ভাবি ওকে বলতেছিল যে আজকে শুক্রবার, একটাই ছেলে আমার ভাইয়ের, 3টা মেয়ের পরে একটা মাত্র ছেলে। আপনি চাচা হিসেবে তাকে বেশ স্নেহ করতেন। হ্যাঁ, আমার বাচ্চা আর আমার ভাইয়ের ছেলেটা একই বয়সী, মানে একসাথেই বড় হয়েছে আর কি। আমার ভাবি বলতেছিল যে আজকের কোথাও যেও না, দুপুরে একসাথে খাবো। তো ওই 11টার দিকে পানি ভাত খাইছে আর কি, অন্য কিছু খায় নাই, রুটি খায় নাই। পানি ভাত খাওয়ার পরে আমার ভাইয়ের সাথে একসাথেই নামছে নামাজে। তো লিফটে একসাথে নামার পরে ভাই বলছে যে তাড়াতাড়ি আসো, ভাত খাবো। এরপরে ও এই নামাজ পড়ে মিছিলে গেছেন। তো 3টা, 3:30, 4টা পর্যন্ত আসেন না। মা বাবা দুইজনই অপেক্ষা করতেছেন, খোঁজ করতেছেন। 5:30টার দিকে, আমি একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম, 5:30টার দিকে আমার ভাই আমাকে ফোন দিছে যে সে কোনো একটা ছেলের মাধ্যমে জেনেছে যে মাহফুজ গুলি খাইছে। তো এরপরে আমরা ওই সময় খুব ঢাকার অবস্থা তো 19 তারিখে ভয়ানক অবস্থা। হ্যাঁ, আমি আর যাত্রাবাড়ি থেকে যেতে মানে চেষ্টা করতেছিলাম, কিন্তু রাস্তায় অবস্থা, কারণ যাত্রাবাড়ি আমার বাসার সামনেই, তো কাজলাতে বিশাল ধরনের গ্যাঞ্জাম হচ্ছে, বের হতে পারছি না। তো আমি 5:30টার থেকেই আমার আত্মীয় স্বজন এবং সবাইকে খোঁজ করা শুরু করলাম। তো মিরপুরের সকল হসপিটাল, ঢাকার সব জায়গায় রাত 2টা পর্যন্ত খোঁজ করে কোথাও পাইলাম না। আত্মীয় স্বজন সবাইকে চেষ্টা করছিলাম। আপনারা খুঁজলেন কি আহত? আমরা তো জানি না আসলে সে আহত কি নিহত, কারণ আমরা শুনেছি যে মাহফুজ গুলি খাইছে, 10 নম্বরে গুলি খাইছে, এটাই শুনেছি। কিন্তু কোথায় কি অবস্থায় আছে, ওর কাছে কি ফোন ছিল না? ওর কাছে ফোন একটা ছিল, সেটা সিম ছিল না, জাস্ট মানে গেম টেম খেলতো আর নামাজে গেছে, তো অন্য কোনো মোবাইল নেয়নি, ফোন বাসায় রেখে গেছে। তো আমার বড় ভাইয়ের বড় মেয়েটা, ও হার্ট ফাউন্ডেশনে গিয়ে একটু ধারণা পাইলো যে একটা এরকমের অনেকগুলোই আসছে, তার ভিতরে এই চেহারার একটা ছেলে
আসছিল তো রাত 2টোর পরে। তখন 1:30 কি 2টো বাজে। তো আমরা এখানে রাখি নাই, চলে গেছে। তো এখন এরপরে আমরা সারা রাত খুঁজেছি। ভোর রাত্রের দিকে আমার মেয়েটা আমাকে বলতেছিল, বাবা তুমি যদি বের না হও তাহলে মাহফুজকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো তখন তো আর্মি নেমে গেছে ঢাকায়, 12টার থেকে তো আর্মি ডিপ্লয়েড হয়েছে। আমি 7টার দিকে বের হয়েছি, বের হয়ে আমার ভাইকে বললাম আপনিও আসেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে যে আমাদের পরিচিত লোকজন ছিল, সারা রাতই ওখানে করছি। তো ওখানে অনেক প্রচুর লাশ আসতেছিল রাত 12টা 12:30টার কি দিকে। পরিমাণ লাশ? আসলে এটা আমি বোঝাতে পারবো না কত লাশ আসতেছিল। মানে প্রত্যেকটা লাশ তো খুঁজেছেন মাহফুজের জন্য। হ্যাঁ, এটা তো রাত্রে তো খোঁজাই হয়েছে। আমার আবার একটু মেডিকেল সাইডের বিজনেস আছে, সেই পারপসে কিছু লোকজনকে আমি ওখানে খাটাইছি। তারা লাইভ দেখতেছিল যে তাদেরকে মর্গে যেতে দেয়া হচ্ছে না, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছিল, মর্গে যেতে দেয়নি কিন্তু তাদের। প্রত্যেকটা লাশ আলাদা, যখনই আলাদা। আসছে তখনই আপনারা চেক করেছেন। হ্যাঁ, পরে আমরা সকালে 7টার দিকে আমি যখন ঢাকা মেডিকেলে যাই, আমার ভাই আসে, আমার ভাইয়ের মেয়ে আসে। এরপরে আমরা সাহায্য নিয়ে আমরা 3টা মর্গই আমরা খুঁজলাম। মেডিকেলের অবস্থা এমন একটা যে নিট অ্যান্ড ক্লিন, একটু কোনো ময়লা নাই, তার মানে ভোররাত্রি সম্পূর্ণ ওয়াশ আউট করা হয়েছে। তো আমরা 3টা মর্গই খুঁজে কোথাও আমাদের ছেলেকে পেলাম না। এরপরে আমরা যেহেতু আর্মি রাস্তায়, আমরা খুব করে অটো নিয়ে আমি জামাইকে জিজ্ঞেস করলাম যে তুমি যে রাত্রে সোহরার দিকে গেছিলা, ওখানে কোনো মর্গে গেছিলে? বলছে যে চাচা আমাকে তো মর্গে যেতে দেয়নি রাত্রে। তা আমার মাথায় একটু আসলো যে যেহেতু ওখান থেকে মিরপুরের কাছাকাছি, সো ওখানে হতে পারে। আমি অটো নিয়ে, আমি ভাইকে নিয়ে ওনাকে সোহরাওয়ার্দীর গেটে রেখে আমি ভিতরে যাওয়ার পরে তখন 12টা 12:30টার মতো বাজে। তখন দুপুর। তখন আমি ছবি দেখানোর পরে যখন মর্গে গেলাম, তখন বললে হ্যাঁ গতকালকে 4:35-এ আসছে, এটা অজ্ঞাত লাশ হিসেবে আছে। আমি দেখে শনাক্ত করলাম। আপনি কি দেখেছিলেন? এটা দেখেছি হলো, ওকে তো গুলি করেছে এইখান থেকে, গুলি করে এখান থেকে বের হয়ে গেছে, এটা দেখলাম। আমি মর্গের ভিতরে বসে যখন ট্রেটা বাইর করলো, আর সবচেয়ে ইসের ব্যাপার, ওইখানে যে 2-3টা ছেলে নিয়ে আসছিল তাদের ফোন নাম্বার ছিল, তাদের কাছে আমরা ফোন করে জিজ্ঞেস করছিলাম আমি দেখার পরে। এটার পরে আমি দ্বিতীয়বার যাই আর কি লাশটা দেখার চেষ্টা করছি। তার মানে 10 নম্বর থেকে দৌড় দিছে থানার দিকে, রাস্তার মাঝখানে পুলিশ ডাইরেক্ট গুলি করছে। গুলি করার পরে রাস্তার মাঝখানে লাশটা পড়ে গেছে। এরপরে এই কুকুরের লাশের মতো লাশটা টানছে, টেনে রাস্তার যে সাইডে নিয়ে গেছে, যার কারণে কপাল, এই 2 হাঁটু ছিলে, বুক ছিলে গেছে, কারণ এই ছেঁচড়ায় টেনে নিয়ে গেছে। রাস্তায় টেনে নিয়ে যাওয়ার কারণে কপাল, নাক এগুলো সব ছেঁচড়ায় গেছে, কুকুরের মতো টেনে নিয়ে গেছে বাচ্চাটা। সহ্য করতে পেরেছিলেন? আমি এর জন্য কোনো ছবি তুলিনি। এরপরে লাশ ময়নাতদন্তের কথা বললাম, তো পুলিশ, ওই সময় একটা পুলিশের কথা আমার মনে আছে, তিনি বলছেন যে ময়নাতদন্ত করে কি হবে, আপনি হয়তো নাও পেতে পারেন, এই লাশ 10 দিন 15 দিনে হয়তো নাও পেতে পারেন। আর একজন পুলিশ অফিসার আসছিল ঈদ থেকে, মোহাম্মদপুর থেকে, থানার এসআই, উনি একটা কথা বলছে যে এখন কি আর করবেন, লাশ নিয়ে যান, নিয়ে গিয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে রাস্তায় নামেন। এই পুলিশ অফিসারের কথাটা আমার মনে আছে। আমার ভাইকে ধরে রাখতে পারতেছিলাম না। 20 তারিখে? এটা 20 তারিখে। এরপরে লাশ গ্রহণ করলাম। লাশ গ্রহণ করার সাথে সাথে আমাকে পুরো ফ্যাসিজমের সিস্টেমেটিক ফোন আসা শুরু করলো। কীরকম? এসবি, ডিএজি খুলনা অফিস, এসপি অফিস, তারপরে মোরেলগঞ্জ থানা অফিস, মানে বাগেরহাটের। আপনাদের বাড়ি মোরেলগঞ্জে? বাগেরহাট মোরেলগঞ্জে। তো লাশ তো আমাদের ওখানে নিতে হবে। লাশ আমরা ময়নাতদন্ত ছাড়াই ওখান থেকে বনসাই দিয়ে দিলাম লাশ। মাহফুজকে আর কি কি, কতটা মানে গভীর ক্ষত দেখেছেন? হ্যাঁ, গভীর ক্ষত তো, ওকে একটাই গুলি করছে, বিকজ ওর চেহারা ঠিক ছিল, সবকিছুই ঠিক ছিল, এখান থেকে গুলি লাগছে, ছেঁচড়ে নিয়ে গেছে, এগুলো শরীরের চামড়া উঠে গেছে। হ্যাঁ, শরীরের চামড়া, হাঁটুর চামড়া, এই যে পায়জামা পাঞ্জাবি পরা ছিল, জুমার নামাজে গেছে, ছেলেটা তো খায়নি দুপুরে, এমনি ছেলে যাওয়ার পরে। ওদের কাছে আমি শুনেছি যে 2টা কি 2:15টার দিকে গুলিটা লেগেছে। এরপরে ওই লাশ ওইভাবে টেনে ফেলে রাখছিল ড্রেনের মধ্যে। এরপরে ওই যারা আন্দোলনের ছেলেপেলে, এরাই তাকে রেস্কিউ করে হসপিটালে নিছিল। ওখান থেকে যে করছে ওরাই আবার এই। আপনার কি কোনো ডাক্তারের সাথে কথা বলেছিলেন সোহরাওয়ার্দী হাসপাতালের ওই সময়?
ডাক্তারদের কোনো কথা বক্তব্য পেয়েছিলেন? না, ডাক্তার তো ওই সময় ছিল না, ওখানে তো ট্রিটমেন্টের কোনো অপশনস নাই। না, তারা কিভাবে পেয়েছিল, কেমন হ্যাঁ, ওইটা ওখানে তো ওই যে মর্গেই লাশ লেখা আছে, হিসেবেই পেয়েছিল? লাশ হিসেবেই পেয়ে, ওদের কথা অনুযায়ী ওরা মৃত্যুই পেয়েছে। এরপরে করুণ কাহিনী এর চাইতে আরো ভয়ানক। পুলিশ বলল, কোন পুলিশ? উনি উনি কি পুলিশের থানার কর্মকর্তা? পুলিশ, তিনি কি বললেন যে SB মানে পরিবারের সবাইকে নিয়ে রাস্তায় নামেন কেন? এরকম একটা পুলিশ ওখানে বলেছে, তার মর্গের মানে সামনে। তার ক্ষোভ। মর্গের সামনে মর্গে সেও একটা লাশ গ্রহণের বা সুরহাতাল রিপোর্ট করার জন্য এসেছিলেন। আমি যখন তার সাহায্য চাচ্ছিলাম যে আপনি তো এই থানার, এটার আমি সুরহাতাল রিপোর্ট ছাড়া আর কিভাবে নিব, তখন উনি বলতেছেন এই লাশটা যেটা আমি এখন সুরহাতাল করতেছি এটা গত আরো 7-8 দিন আগের। সো আপনি যদি এখন এই সুরহাতাল রিপোর্ট করতে যান তাহলে আরো সপ্তাহখানেক লেগে যাবে, এবং সেই লাশ পাবেন কিনা সেটাও নিয়ে আছে। আর যদি মনে করেন যে পরিবর্তন চান তাহলে বাড়িতে যান, ছেলে মেয়ে বউ বাচ্চা যাদেরকে নিয়ে সবাইকে নিয়ে রাস্তায় নামেন। এটা হলো ওই পুলিশের বক্তব্যটা ছিল। তো এরপরে তো আর কিছু, মানে যেহেতু উনি একদম সামনেই আর একটা লাশের জন্য আসছেন, গত 1 সপ্তাহ আগের লাশ, আর আজকের যে 19 তারিখের যে পরিস্থিতি, এই লাশটা যে রাত্রে গুম হয়ে যাবে না তার তো নিশ্চয়তা নেই। সো আমাদের হলো আমরা লাশটা নিয়ে যাব, এজন্য আমি বনসই দিয়ে আমি লাশ নিয়ে গেছি। আমার বনে কি লেখা ছিল? আমরা ময়নাতদন্ত ছাড়াই গ্রহণ করতেছি, আমাদের কোনো আপত্তি নাই। এটা আমাদের আত্মীয় স্বজন যারা, সবার সাথে আলোচনা করেই যারা শিক্ষিত ইসে আছেন তাদের। কিন্তু এর সবচেয়ে বড়ই হলো যে এরপরে বাড়িতে লাশটা দাফন দিতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কারা বাধা দিয়েছে? স্থানীয় আওয়ামী লীগ। তাদের নাম পরিচয় বলা যাবে কিনা? এটা সবাই আসলে, এই ফ্যাসিজম তো পারিবারিক বন্ধনকেও নষ্ট করেছে। ভাইয়ের ছেলে, জি তাকে আপনি দেখেছেন, বিভৎস লাশ তার। জি তার হত্যা করার পরে তাকে টেনে হিচড়ে রাস্তার থেকে নিয়ে গিয়ে তার শরীরের সমস্ত চামড়া তুলে ফেলেছে, মাথায় গুলি করে খলি উড়িয়ে দিয়েছে। তারপরে আপনি বলবেন না কে কে বাধা দিয়েছে? এলাকার যারা আওয়ামী লীগের লোকজন ছিল তারা এটা রাজাকার, এই রাজাকারকে এখানে মাটিতে করা যাবে মানে না। ওর জন্ম তো 71-এ না, ও রাজাকার হলো কি করে? এটি তো হয়েছে, এই বাচ্চাদের রাজাকার বলেই তো ফ্যাসিবাদের পতন হয়েছে। এবং শুধু তাই না, আমরা আধা ঘন্টার মধ্যে দাফন দিতে বাধ্য করা হয়েছে আমাদের প্রশাসন থেকে, এবং আমার ভাই পরের দিন এলাকার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 5 তারিখ পর্যন্ত তিনি ভোলার চর ফ্যাশনে গিয়ে পালিয়েছিলেন। তার সন্তান কেন মারা গেল তাকে অ্যারেস্ট করা হবে, এবং 5 তারিখ 2টার পরে ভোলার চর ফ্যাশন থেকে আমার ভাই আসে। আমার ভাইকে এলাকায় থাকতে দেওয়া হয়নি। কারা? পুলিশ তাকে অ্যারেস্ট করবে, এবং এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ধরায় দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। আমরা সবাই ভীত সন্ত্রস্ত ছিলাম। মোরেলগঞ্জের কোন গ্রামে? আমাদের মোরেলগঞ্জের হর্তকিতলা গ্রাম, আচ্ছা আচ্ছা 13 নং নিশানবাড়িয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। ওর কবর ওখানে দিতে পেরেছিলেন? জি, ওই যে আধা ঘন্টার মধ্যেই দিয়েছি। আমাদের মানে জানাজা করতে পেরেছিলেন বা জানাজা করতে পেরেছিলাম, সেটা শর্ত সাপেক্ষে। শর্ত ছিল কি? স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। জানাজায় অংশগ্রহণ করতে পেরেছিল সবাই? সবাই করতে পারেনি। মাহফুজ কি রাজনীতি করতো? ক্লাস 10-এ পড়তো, ওই রকমের তো বাচ্চা মানুষ, এভাবে একদম সরাসরি কোনো পদ পদবিতে ছিল না। আপনারা কি মামলা করেছেন? জি, মামলা করেছি। মামলার কি অবস্থা একটু জানতে চাই বিস্তারিত। ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি, এরপরে আমরা মিরপুর মডেল থানায় মামলা করেছি। কাদেরকে আসামি করেছেন? আমাদের উপরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। যে আমাকে বহুভাবে বলা হয়েছে যে 200-250 করার জন্য। আমরা বলেছি না, আমরা আমাদের সন্তান মারা গেছে, এটা নিয়ে আমরা রাজনীতি করব না। ওখানে যারা উপস্থিত ছিলেন, আমরা টিভির মাধ্যমে যে লাইভে যে লোকজনকে দেখেছি, পুলিশের যে লোকজন, আমরা তাদেরকে আসামি করেছি। কিন্তু আমাদের কাছে প্রায় 150-200-র মতো একটা প্রস্তাবনা ছিল বিভিন্ন দল থেকে। আমরা নামগুলো না বলি, তারা আমাকে বহুবার ফোন দিচ্ছেন যে এই নাম ঢুকান, ওইটা। মামলার বাদী কি আপনি? না, মামলার দাবি করেছি আমার ভাইকে, আমি 1 নম্বর সাক্ষী। আপনার কাছে কি মনে হয় মাহফুজ যে স্বপ্ন নিয়ে রক্ত দিল, জীবন দিল, সেই স্বপ্নের বাংলাদেশ কি প্রত্যাশা করেন? সেই স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনা দেখেন? আমার কাছে সন্দিহান মনে হয়। কেন সন্দেহ আপনি? কারণ এ পর্যন্ত যা হচ্ছে, এই আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তারা আসলে ওই আন্দোলনকে কতটুকু ধারণ করে, এটা ধারণ করার বহিঃপ্রকাশ তো এখন পর্যন্ত আসে নাই। নির্বাচনের পরে গণভোটের একটা বিষয় আছে, সেই গণভোটটা নিয়েও অনেকের বিভিন্ন মতামত দেখছি। সো আশা করার মতো কোনো
ক্লিয়ার মেসেজ তো পাচ্ছি না। তার মানে কি ফ্যাসিস্টের পতনের পরে বা এত শিশুর লাশ, এত মানুষের রক্তের বিনিময়ে যে একটা সম্ভাবনার বাংলাদেশ দেখা দিয়েছিল, মানুষের মধ্যে যে প্রত্যাশা জন্ম নিয়েছিল, সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা কম দেখছেন আপনি? আমার মনে হয় যে সম্পূর্ণ প্রত্যাশা পূরণ হবে বলে কোন মনে কোন করি। জায়গায় সংকট দেখছেন আপনি একটু যদি বলেন? আন্দোলনের একদম মেইন স্টেক হোল্ডার যদি বলি, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটি দল, বিএনপি এবং জামাত, এরাই তো আন্দোলনকে চাঙ্গা করেছেন। গত 17 বছর 17 তারাই বছর আসলে তারাই লড়েছে। হয়েছেন। এটা ঘটার পরে এই দুই দলের মধ্যে কি এমন কোনো আমরা বাস্তবতা দেখেছি যে এই ফ্যাসিজমকে তারা তো আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, দুই দলই সমান সমান দিচ্ছেন? তাহলে যারা সাধারণভাবে ফ্যাসিজমের দোষর ছিলেন না, মতভেদ থাকতে পারে, কিন্তু তারা তো আসলে সবাইকেই তো দেখছি যে পকেটের ভিতরে এনে আবার সেই ফ্যাসিজমের একটা ফায়দা যেটার জন্য আমরা আমাদের সন্তান হারাইছি, আমরা রাস্তায় নেমেছি। বা আজও আপনারা কাঁদছেন। হ্যাঁ, তাই তো। তো তারা তো সেই বাস্তবতায় নেই এখন। তাদের একমাত্র প্রধান কারণই হলো ক্ষমতায় যেতে হবে, নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আসলে যার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেটার উদ্দেশ্য কি এইটা ছিল? একমাত্র নির্বাচন ছিল? একটা নির্বাচন, যেন তোর একটা নির্বাচন করে আমরা সরকার গঠন করব, আসলে কি তাই ছিল? না, একটা ঐক্যমতের দেশ হবে, এটা সম্প্রীতির বাংলাদেশ হবে। সম্প্রীতির বাংলাদেশ সব হবে। সব নাগরিকের বাংলাদেশ হ্যাঁ। হবে। এখানে ঘাটতি দেখছেন না? হ্যাঁ, আমাদের বাচ্চারা তো আর স্বার্থ দেখে নাই। তারা কি জানতো যে আসলে আমি কি খাবো কি খাবো না, আমি চাকরি করব কি করব না? এই ক্লাস 10-এ পড়া আমার বাচ্চা কি এটা জানতো? সে দেখেছে যে আবু সাইদ মারা গেছে, আরো স্টুডেন্টদের মারতেছে, সুতরাং তার বিরুদ্ধে আমরা সেটা ছিল প্রতিবাদ করতে। প্রতিবাদ। সেই প্রতিবাদটা আসছে আমরা ফ্যাসিজমের কারণে, আমরা প্রতিবাদ করেছি বলেই তো আমাদের সন্তানরা প্রতিবাদ করছে। কিন্তু সেটার কি আসলে বাস্তবতা কি সে কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি? একই ধারাই তো আবার চলছে দেশ। আপনি দেখেন, সেটা যে বাচ্চারা ঘুষ দুর্নীতির কথা বলছেন, সেগুলো কি এখন শেষ হয়েছে? হয়নি তো। এই শিশুরাই তো বলেছিল, এই বাচ্চারাই বলেছিল ঘুষ চাইলে ঘুষই দিন। একটা জি। ঘুষির খবরও তো আমরা পাইনি। না, পাইনি। জনগণ পারে কি? জনগণ পারে সমর্থন করতে। এই মানসিকতা তো রাজনৈতিকদের সৃষ্টি করতে হবে। রাজনৈতিক মানসিকতা পরিবর্তন করতে হবে, রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, এবং এই যে মনে করেন আমার সব পেতে হবে, আমাকেই পেতে হবে এবং আমার বিকল্প নেই, এই বিকল্পহীন সংস্কৃতি তো বাংলাদেশকে ফ্যাসিজমের দিকে ঠেলে নিয়ে গেছে, তাই না? শেখ হাসিনার বিকল্প কেউ দেখেনি দেখেই তো শেখ হাসিনা কাল্ট হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে। আবারও তো কেউ কেউ এরকম বিকল্পহীন দেখছে। এবং এই যে আপনি একটি অনেক সুন্দর কথা বলেছেন যে যে আন্দোলনের যারা স্টেকস, তাদের মধ্যে যে বন্ডিংটা থাকার কথা ছিল, তাদের মধ্যে যে ঐক্যটা থাকার কথা ছিল, সেই ঐক্যে ফাটল ধরেছে। এর ঐক্যের এই যে ঐক্য বেঁধেছিল তো একটা কমন ইন্টারেস্টে, বাংলাদেশ। সবার আগে বাংলাদেশের ভাবনাটাই তো সবার প্রধান হওয়ার কথা ছিল। সেই ভাবনা থেকে সরে যাওয়ার কারণেই তো আজকে হ্যাঁ, আপনি এই প্রশ্ন বা আপনার মধ্যে এই সন্দেহ, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এই সন্দেহ দেখা দিয়েছে। এই সন্দেহকে আমাদের পরিণতিতে গড়াবে, পরিণতিতে একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে আমরা যাবে? তো আশা করতে তো দোষ নেই, আমরা তো আশা করবি, আল্লাহর উপরে ভরসা রাখি। আর একটা বিষয় হলো যে জনগণ তো, এই রাজনৈতিক নেতারাও তো জনগণের মধ্যে, জনগণের মধ্যে তার বাইরে না তো। তাদের জনগণের আছে দায়িত্ব, তাদের আছে দায় এবং দায়িত্ব দুটো। এই স্টেক হোল্ডারদের মিউচুয়াল ইন্টারেস্ট না করে তারা পার্সোনাল ইন্টারেস্ট করতে চাচ্ছে, প্রাতিষ্ঠানিক ইন্টারেস্ট করতে চাচ্ছে। জনগণ, আমরা সাধারণ মানুষের ইন্টারেস্ট, ওভারঅল সাধারণ মানুষের কি ইন্টারেস্ট, সেটা না দেখে দলীয়ভাবে, দলীয় সংকীর্ণতায় তারা প্রতিফলিত হচ্ছে। এখন আমরা আশা করতে চাই, তবে আমাদের সন্তানরা তো ভবিষ্যতে হয়তো দেশ চালাবে। এই সন্তানদের, যারা উদীয়মান সন্তান, তাদের মধ্যে আমি আশা করি আমরা যারা আছি 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব, আমাদের মধ্যে এটা দেখি না, কারণ আমাদের সংকীর্ণতা থেকে আমরা বের হতে আসতে পারবো কিনা সন্দেহ আছে। যদি আবারও মনে করেন এই একই পরিণতিতে, একই বাস্তবতার মধ্যে আমরা যাই, ভবিষ্যতে আর কোনো মাহফুজরা তো রক্ত দিতে চাইবে না, চাইবে না। দেশপ্রেমিক জন্ম তো নিবে না। না, কি করা উচিত? আপনার পরামর্শ কি? পরামর্শ হলো, যারা এই আন্দোলনে প্রধান ভূমিকা রেখেছেন, ইয়াং জেনারেশন, 20 থেকে 30-র মধ্যেই যারা, তারাই বেশি ভূমিকা রেখেছেন। আমার মনে হয় তারা ভবিষ্যতে সবকিছু শেষ করে কৌশলে তো তাদেরকেও তো নষ্ট করা হচ্ছে। একটি সমাজে তো সবাই নষ্ট থাকে না, অল্প কিছু নষ্টই তো সমাজকে নষ্ট করে ফেলে। না, এটা আমি মনে করি না। আর এই 2-4 জন লোকের দ্বারা যে পুরো ইয়াং সারা বাংলাদেশে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছি না, আমি বলছি যে এই যে তারুণ্যের সম্ভাবনা, এই সম্ভাবনাও তো এক ধরনের। আমরা তো বলেছিলাম, ভাবছিলাম যে ওরা কিচ্ছু করে না, ওরা কিচ্ছু জানে না,
ওরা ঘরে মোবাইল নিয়ে থাকে, কিন্তু তারা তো ঠিকই দেখিয়ে দিয়েছেন, বোম্বিং করে বুস্টিং করে দেখিয়ে দিয়েছেন। সো ভবিষ্যতেও আমার মনে হয় একবার যেহেতু দেখাইছেন, এই সন্তানরা তো এই মাটির থেকে চলে যায়নি, এই মাটিতেই আছে, আবারও রুখে দাঁড়াবে। ওরে আবারও রুখে দেয়। আমরা ইচ্ছে করলেই আমরা নেগেটিভ মাহফুজ হত্যার বিচার পাবেন কিনা, আশাবাদী কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় অ্যারেস্ট করেছেন, দেখাইছেন। আর যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষ থাকেন এই নির্বাচনের পর পর্যন্ত, তাহলে আশা করি বিচার পাওয়ার। পরবর্তীতে আগামী 12 তারিখের পরে কি হবে সেই অনিশ্চয়তা আমাদের মধ্যে আছে। আপনাকে ধন্যবাদ আবুল কালাম আজাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। 10ম শ্রেণীর কিশোর মাহফুজুর রহমান বৈষম্য কিংবা চাকরিতে কোটা পদ্ধতি কি সে বিষয়ে হয়তো স্পষ্ট ধারণাও ছিল না তার, তবে এতটুকু বুঝতো দেশটা ভালো চলছে না, শিক্ষার্থীদের উপর খুনি হাসিনা গুলি চালাচ্ছে, কেবল অধিকার চাওয়ার কারণে তাদের হত্যা করছে। প্রতিবাদে সেও নেমেছিল রাজপথে, অথচ হাসিনার পুলিশ তাকেও হত্যা করল, কেড়ে নিল সম্ভাবনাময় একটি প্রাণ, শূন্য করল বাবা মায়ের কোল। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।